সবাইকে স্বাগতম। ধরে নিচ্ছি যে আমার কাছে একটা তার আছে, এটা হলো সেই তারটা। এখন আমি যা করব তা হলো আমি তারটার বাম প্রান্ত হাত দিয়ে ধরবো, এরপর এটা ঝাঁকুনি দিয়ে উপরে নিয়ে যাব, আবার নিচে নিয়ে আসব। এরপর এখানে কি ঘটছে বা কি গঠিত হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি যদি তারের এই প্রান্তটা উপরে এখানে নিয়ে যাই, তবে এটা এর ডান দিকের অংশটাকেও নিজের সাথে উপরে নিয়ে যাবে, আর তখন তারটাকে দেখতে এরকম লাগবে। এখন আমি তাৎক্ষণিকভাবে তারটা ঝাঁকি দিয়ে নিচে নিয়ে আসব। এখন দেখা যাক নিচের দিকে যাওয়ার সময় তারের বাম প্রান্তটা যখন এর আসল অবস্থানে আসবে তখন তারটাকে কেমন দেখাবে। তাহলে বাম প্রান্তটাকে আমি টেনে নিচে আনলাম, কিন্তু আগের বার তারের এই অংশটার উপরের দিকে একটা বেগ ছিল, আপনি এভাবে কল্পনা করতে পারেন। এই বিন্দুটার পরে এবার যদিও তারের বাম বিন্দুটা নিচের দিকে নামতে শুরু করলো, কিন্তু তারপরেও এখানকার এই বিন্দুটার উপরের দিকে কিছুটা ভরবেগ থাকবে, তাই এটা এখনও উপরে ঘুরতে থাকবে, হয়তো একটু ধীর গতিতে উঠবে, কারণ এর বাম দিকে তারের অংশটা এটাকে নিচের দিকে টানতে শুরু করবে, তাই এটা দেখতে এরকম লাগবে। আর এটা এর ডান দিকের তারটাকেও নিজের সাথে নিয়ে আসবে, তাই এবার তারটা দেখতে এরকম লাগবে। তারটা হয়তো এরকম দেখাবে। এবার আমি এই প্রান্তটা নিচে নামাবো। এই প্রান্তটাকে টেনে নিচে নামানোর পথে সেটা যখন মধ্যবর্তী অবস্থানে আছে, আমি বাম প্রান্তটাকে টেনে এখানে নামিয়ে আনবো। আমি হলুদ রঙের বদলে কমলা রং দিয়ে দেখাই, তাহলে তারটাকে এবার কেমন দেখাবে। এখন এই বিন্দুতে থাকা কণাটার কিছু ভরবেগ ছিল, যেটা এটাকে এখানে নিয়ে এসেছে। এরপর এর বেগ সম্পূর্ণ জিরো হয়ে যাবে, কারণ তারটা এটাকে বাম দিকে টানছে, আর এখন এটা তার দিক পরিবর্তন করতে যাচ্ছে, আর কণাটা এবার এখানে এই বিন্দুতে চলে আসবে। আর রেখাটার উপর যে বিন্দুটা এখানে ছিল এই পার্পল রঙের সময়কালের মধ্যে, এটা উপরের দিকে একটা ভরবেগ ছিল, এটা কিছুটা কম গতিতে উপরের দিকে যেতে থাকবে, এটা সেখানে যাবে, আর এটা এর ডান দিকের তারটাকে নিজের সাথে নিয়ে আসবে। তাহলে এই তারটা দেখতে অনেকটা এরকম লাগবে, তারটাকে অনেকটা এরকম লাগবে। এরপর আমি তারটাকে ঝাঁকুনি দিয়ে এর প্রকৃত অবস্থানে ফিরিয়ে আনবো। তাহলে এর বাম প্রান্তটা এবার এখানে আসবে। বাম প্রান্তটা যখন এখানে আসবে তখন এই কণাটা, যেটা আগের বার দ্রুত নিচের দিকে যাচ্ছিল, সেটা হয়তো এখানে আসবে এবং আবার দিক পরিবর্তন করবে। এই কণাটা নিচের দিকে চলতে শুরু করবে। এখানকার এই কণাটার উপরের দিকে ভরবেগ ছিল, তাই সেটা এখন উপরের দিকে এই অবস্থানে আসবে, আর সেটা এখন তার দিক পরিবর্তন করবে। তাহলে শেষ পর্যন্ত আমি যখন এই সাইকেলটা সম্পন্ন করলাম, অর্থাৎ উপরে উঠে নিচে নেমে আবার প্রাথমিক অবস্থানে ফিরে গেলাম, তখন এই তারটা দেখতে ঠিক এরকম লাগবে। এবার আমি তারটা ছেড়ে দিতে পারি। আমি এখানকার এই বিন্দুটাকে এবার ছেড়ে দিতে পারি। তাহলে এই স্তূপের মতো অংশটা তারের মধ্যে দিয়ে সঞ্চালিত হবে। এর পরের মুহূর্তে এই তারটাকে কেমন দেখাবে। এই বিন্দুর কণাটাকে তারের বামের অংশটা উপরে টানবে, তাই সেটা তার সাম্যাবস্থানে ফিরে যাবে। এই কণাটাকে এর বামের তারের অংশটা নিচের দিকে টানবে, তাই সেটা নিচে এখানে আসবে। এই কণাটাও টানের জন্য নিচে আসবে, কিন্তু আগের বার এই কণাটার উপরের দিকে কিছু ভরবেগ ছিল, তাই সেটা উপরে উঠবে। তাহলে এর পরের মুহূর্তে তারটা দেখতে এরকম হবে, এরকম তারটাকে এরকম দেখাবে। আর তারের এই ডিস্টারবেন্সটা আমি যদি আর কিছু না করি, আর যদি তাপ বা ঘর্ষণ বা অন্য কোনোভাবে শক্তি নষ্ট না হয়, তবে এটা তারের মধ্য দিয়ে চলতেই থাকবে। আমি যদি একটু পরের মুহূর্তে তারটার দিকে তাকাই, তবে তারটা হয়তো দেখতে এরকম হবে, হয়তো এরকম হবে। আর আমি যদি এটা দেখতে থাকি, তবে আমি এই ডিস্টারবেন্সটা দেখব। আমি ডিস্টারবেন্স শব্দটা এখানে ব্যবহার করছি, কারণ এটা বোঝানোর জন্য আসলে এর চেয়ে ভালো কোনো শব্দ নেই। আমি দেখব যে এই ডিস্টারবেন্স বা এই পারটারবেশন, বা আপনি এটাকে যাই বলুন না কেন, এটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যখন চিন্তা করি যে তরঙ্গ কী, তখন আসলে আমি বোধহয় আগেই কথাটা বলে ফেললাম। আমি এটাকে বারবার ডিস্টারবেন্স বলছি, কারণ আমি তরঙ্গ শব্দটা এখনই ব্যবহার করতে চাইনি। এখন আমি বলছি তরঙ্গ আসলে কী। তরঙ্গ আসলে এই ডিস্টারবেন্সটাই, যেটা এই তারের মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে। তরঙ্গের সংজ্ঞা দেওয়ার আসলে এটাই ভালো সময়, তরঙ্গ বা ওয়েভ। কারণ তরঙ্গকে সংজ্ঞায়িত করলে আমি এটাকে তারের মধ্য দিয়ে সঞ্চালিত হওয়ার ডিস্টারবেন্স বলার বদলে তরঙ্গ বলা শুরু করতে পারবো। তাহলে তরঙ্গ হলো একটা ডিস্টারবেন্স যেটা স্পেসের মধ্য দিয়ে সামনের দিকে সঞ্চালিত হচ্ছে। তরঙ্গ হলো একটা ডিস্টারবেন্স যেটা স্পেসের মধ্যে দিয়ে সামনের দিকে সঞ্চালিত হচ্ছে। আপনারা তরঙ্গের অন্যরকম সংজ্ঞাও দেখতে পারেন। এদের মধ্যে সবচেয়ে কমন সংজ্ঞা হলো তরঙ্গ হচ্ছে শক্তি বা ডিস্টারবেন্স যেটা কোনো মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালিত করে। এখানে মাধ্যম হলো যেটার মধ্য দিয়ে তরঙ্গ সঞ্চালিত হয়। এই উদাহরণে তারটা হলো আমাদের মাধ্যম। কিন্তু আমি যে কারণে তরঙ্গের এই সংজ্ঞাটা ব্যবহার করতে চাই না, সেটা হলো পরবর্তী ভিডিওগুলোর কোনোটায় আমরা তড়িৎ চৌম্বক তরঙ্গ সম্পর্কে জানব, যেটা সঞ্চালিত হতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এরা ভ্যাকুয়াম দিয়ে সঞ্চালিত হতে পারে।
তাই ব্যাপারটাকে যতটা সম্ভব সহজবোধ্য রাখার জন্য আমরা বলবো যে তরঙ্গ হলো একটা ডিস্টারবেন্স যেটা স্পেস দিয়ে সঞ্চালিত হচ্ছে, আর এটা সাধারণ শক্তি স্থানান্তর করে। তরঙ্গ সাধারণ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, অর্থাৎ তরঙ্গ সাধারণত শক্তি স্থানান্তরিত করে, এনার্জি ট্রান্সফার করে। এখন শক্তি স্থানান্তর করা বলতে আসলে কি বোঝায়? এখানে তারটার একদম বাম প্রান্তে আমি কিছু পরিমাণ শক্তি দিয়েছিলাম, আমি এটা উপরে নিচে ঝাঁকিয়ে আবার প্রথম অবস্থায় এনেছিলাম, আর আমি এটা করার পর তারটার এই উপরে নিচে গিয়ে আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসা ঘটনাটা তারের ডান দিকের প্রতিটা বিন্দুতেই পরপর ঘটবে। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, তারের এখানকার এই বিন্দুটাও উপরে উঠবে, এরপর নিচে নামবে, এরপর আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে। ওখানে যা ঘটেছিল তারের এই বিন্দুটাতেও সে একই ঘটনা ঘটবে, কিছুক্ষণ পরে একই ঘটনা তারের এর পরের কোনো বিন্দুতে ঘটবে। তাহলে আমি যে শক্তিটা তারের বাম প্রান্তে দিলাম সেটা তারের মধ্য দিয়ে স্থানান্তরিত হচ্ছে। এখানে যদি এই তারের উপরে কোনো ধরনের বস্তু থাকে, তবে যখন তরঙ্গটা বা ডিস্টারবেন্সটা এটাকে অতিক্রম করবে তখন এই বস্তুটা শূন্যে নিক্ষিপ্ত হতে পারে, বস্তুটা হয়তো উপরে উঠে আরও বেশি বিভব শক্তি অর্জন করবে। তাহলে বলা যায় যে এই ডিস্টারবেন্সটা এক্ষেত্রে শক্তি স্থানান্তরিত করছে। এখন আমি এখানে যা এঁকেছি সেটা হলো কয়েক ধরনের তরঙ্গের মধ্যে এক ধরনের তরঙ্গ। আমার সংজ্ঞাটা যথেষ্ট বিস্তৃত অর্থ বহন করে। আমি এখানে যা এঁকেছি সংজ্ঞাটা কিন্তু তার চেয়েও ব্যাপক বিস্তৃত অর্থ বহন করে। উদাহরণস্বরূপ আপনি শব্দ তরঙ্গের কথা ভাবতে পারেন। শব্দ তরঙ্গের ক্ষেত্রে আপনাকে বাতাসের কথা চিন্তা করতে হবে। এখানে বাতাসের অনেক অণু আছে, এখানে বাতাসের একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, বাতাসের অণুগুলো হয়তো এরকমভাবে থাকবে। আমি ধরে নিচ্ছি যে এখানে কোনো ধরনের পর্দা আছে। ধরে নিতে পারেন একটা সাউন্ড স্পিকার আছে, সেটা এই বাম প্রান্তের বাতাসে কাঁপছে, অর্থাৎ এটা বাতাসের উপর ধাক্কা দিচ্ছে। আচ্ছা, আমি ব্যাপারটা আঁকার চেষ্টা করছি। ধরে নিচ্ছি যে এখানে এক ধরনের পৃষ্ঠ আছে, এখানে এক ধরনের পৃষ্ঠ আছে যেটা খুব দ্রুত কাঁপছে। এটা ডান দিকে যাচ্ছে, আবার নিজের অবস্থানে ফিরে আসছে। এটা অনেকটা আগের বারের উপরে নিচে যাওয়ার মতোই, কিন্তু এবার উপরে নিচে যাওয়ার পরিবর্তে এটা ডান দিকে বাতাসের উপর ধাক্কা দিয়ে আবার ফিরে আসছে। তাহলে কি ঘটছে? যখনই এটা বাতাসের উপর ধাক্কা দিচ্ছে তখন বাতাসের যেই অণুগুলোর উপর ধাক্কা লাগলো সেগুলো সংকুচিত হয়ে যাবে। এখানকার বাতাসের অণুগুলো যেগুলো পৃষ্ঠটা ঘেঁষে ছিল সেগুলো ধাক্কা খেয়ে এদের পরের বাতাসের অণুগুলোর কাছে এখানে চলে আসবে। আর পর্দাটা যখন পেছনের দিকে ফিরে আসবে তখন এখানে বাতাসের অণু অনেক কম থাকবে, অর্থাৎ এখানে ঘনত্ব কমে যাবে। আর এখানে যে অণুগুলো ঠাসাঠাসি করে অবস্থান করছে তারা দূরে যেতে চাইবে। এই অণুগুলো তাদের পরবর্তী অণুগুলোর দিকে ছুটে যেতে চাইবে। এই অণুগুলো তাদের পরবর্তী অণুগুলোর দিকে যাবে, তারা তাদের পরের অণুগুলোর দিকে যাবে, এভাবে চলতে থাকবে। এই অণুগুলো তাদের পরবর্তী অণুগুলোর সাথে ধাক্কা খেয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। তাহলে এখানে এক ধরনের ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, যেটার জন্য এক স্তরের অণুগুলো সংকুচিত হয়ে তাদের পরবর্তী স্তরের অণুগুলোর সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে আপনি যদি কিছুক্ষণ পরে এখানে তাকান, তবে এই এলাকাটা আপনার কাছে স্বাভাবিক বলে মনে হবে। আমি এই অংশটা পরিষ্কার করে শুরুতে যেভাবে এঁকেছিলাম সেভাবে আঁকি। এই এলাকাটা দেখতে স্বাভাবিক মনে হবে, এই এলাকাটা স্বাভাবিক দেখাবে, কিন্তু অণুগুলোর সংকোচন হয়তো তখন এখানে পৌঁছে যাবে, কণাগুলোর সংকোচন তখন হয়তো এখানে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আমরা দেখলাম যে সংকোচনের ঠিক পরের মুহূর্তে আপনি সাধারণত একটা নিম্নচাপের এলাকা পাবেন। তাহলে আমি এখন তরঙ্গটা আঁকতে পারবো। যদি এই পর্দাটা বারবার একইভাবে কম্পিত হতে থাকে, এই পর্দাটা যদি সামনে পেছনে বা ডানে বামে কাঁপতে থাকে, তবে আপনি একটার পর একটা সংকোচন পাবেন। বাতাসে একটার পর একটা সংকোচন তৈরি হবে। এটা একটা সংকোচন, এরপর আরেকটা সংকোচন এখানে থাকছে, এরপর এখানে আরেকটা সংকোচন, আর দুটো সংকোচনের মধ্যবর্তী জায়গায় বাতাসের ঘনত্ব কম, এখানে বাতাসের ঘনত্ব কম। এভাবে আসলে শব্দ তরঙ্গ তৈরি হবে, যেটা বাতাসের মধ্য দিয়ে গমন করবে। তাহলে এখানকার এই জিনিসটা হলো শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ। আর এই ধরনের তরঙ্গ যেটাতে ডিস্টারবেন্সের দিক আর তরঙ্গ যেদিকে যায় সেই দিক একই অক্ষ বরাবর হয়, এক্ষেত্রে তরঙ্গ এদিকে যাচ্ছে, এই ধরনের তরঙ্গকে বলা হয় লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। অনেক সময় এটাকে কম্প্রেশন ওয়েভও বলা হয়। কম্প্রেশন ওয়েভ আর লঙ্গিটিউডিনাল ওয়েভ আসলে একই জিনিস। কম্প্রেশন বা সংকোচনের ফলে তৈরি হয় বলে একে কম্প্রেশন ওয়েভ বলা হয়। আমরা তারের উদাহরণে যে তরঙ্গ দেখেছি সেটা হলো অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। কারণ ডিস্টারবেন্স বা মাধ্যমের অণুগুলোর কম্পন যেদিকে বা যে অক্ষ বরাবর হচ্ছে সেটা তরঙ্গের গতির দিকের সাথে সমকোণে থাকছে। তরঙ্গটা এদিকে ডান দিকে যাচ্ছে।
তরঙ্গটা ডান দিকে যাচ্ছে আর মাধ্যমটা উপরে নিচে কম্পিত হচ্ছে। এই মাধ্যমটা উপরে নিচে কম্পিত হচ্ছে, এজন্য এটাকে ট্রান্সভার্স বলা হচ্ছে। আর এখানে মাধ্যমটা ডানে বামে কম্পিত হচ্ছে আর তরঙ্গটা যাচ্ছে ডান দিকে, অর্থাৎ এরা একই অক্ষ বরাবর যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কম্প্রেশনাল অথবা লঙ্গিটিউডিনাল। এখন এই প্রথম উদাহরণে আমি একটা সাইকেল সম্পন্ন করেছিলাম, আমি এটাকে উপরে তুলে আবার নিচে নামিয়েছিলাম, এরপর আবার প্রাথমিক অবস্থানে এনেছিলাম, তাই শুধুমাত্র একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। আমরা যখন এরকম একটা ডিস্টারবেন্স তৈরি করি তখন এই ডিস্টারবেন্সটাকে বলা হয় পালস বা স্পন্দন, ওয়েভ পালস। আমি যদি এটাকে উপরে নিচে ঝাঁকিয়ে আবার প্রাথমিক অবস্থানে আনার কাজটা বারবার করতে থাকি পর্যায়ক্রমে, তবে আমি পর্যায়ভিত্তিক তরঙ্গ তৈরি করব। তখন তারটা দেখতে এরকম লাগবে, তারটা দেখতে এরকম মনে হবে, অনেকটা এরকম, অনেকটা এরকম না, আসলে তারটা দেখতে অনেকটা এরকম মনে হবে, অনেকটা এরকম। আর এটা হলো প্রথমে উৎপন্ন ডিস্টারবেন্সটা যখন আমরা তারের বাম প্রান্তটাকে প্রথমবারের মতো ঝাঁকিয়েছিলাম। তাহলে এখানে এটা হলো পর্যায়ভিত্তিক তরঙ্গ, পর্যাবৃত্তিক তরঙ্গ বা পেরিওডিক ওয়েভ। পরের ভিডিওতে আমরা পর্যাবৃত্তিক তরঙ্গের অনেক বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, কিভাবে এর তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর পর্যায়কালের বেগের সাথে সম্পর্কিত আরও অন্যান্য ব্যাপারে কথা বলবো। তবে এই ভিডিওতে আমি এই ব্যাপারে বলছি না, আমি আপনাদের জানাতে চাই যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে তরঙ্গ বা শব্দ তরঙ্গ বা এ ধরনের যে ধারণাগুলো ব্যবহার করি এগুলো আসলে বিমূর্ত ধারণা। আমরা যখন তরঙ্গের কথা বলি আমরা আসলে একটা ডিস্টারবেন্সের দিকে নির্দেশ করি, যেটা সাধারণত একটা মাধ্যমের মধ্য দিয়ে যায়। অন্তত আমরা এভাবেই বিষয়টা ভিজুয়ালাইজ করি, কিন্তু সবসময় মাধ্যম লাগে না। আমরা যে ডিস্টারবেন্সের কথা বলি এর অনেক রূপ থাকতে পারে। এটা এ ধরনের ট্রান্সভার্স ডিস্টারবেন্স হতে পারে যখন আমরা তার নিয়ে কাজ করছি, অথবা শব্দ তরঙ্গের ক্ষেত্রে এটা বাতাসের ঘনত্বের সাথে সম্পর্কিত হতে পারে। এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। আপনি এখানকার বাতাসের ঘনত্বকে অবস্থানের সাপেক্ষে প্লট করতে পারেন। আমরা এখানকার এই তরঙ্গটাকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারবো। ধরে নিচ্ছি যে এই রেখাটা সাম্যাবস্থান নির্দেশ করে। শব্দ তরঙ্গ আঘাত করার আগে এটা হলো বাতাসের স্বাভাবিক ঘনত্ব। আমরা ঘনত্বের প্লট করলে সেটা দেখতে এরকম লাগবে। এখানে ঘনত্ব অনেক বেশি, অনেক বেশি, এখানে অনেক ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি। আপনি যদি এগুলো প্লট করেন তাহলে এটা দেখতে অনেকটা ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গের মতো লাগবে, যেটা আমরা এই ভিডিও শুরুতেই তারটার ক্ষেত্রে দেখেছিলাম। এই জন্য এই দুটাকে গাণিতিকভাবে একই দলভুক্ত করা হয়। যদিও একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা অনুপ্রস্থ তরঙ্গ যদি ভিজুয়ালাইজ করেন তবে এদেরকে সম্পূর্ণ ভিন্ন জিনিস হিসেবে দেখবেন, কিন্তু গাণিতিকভাবে এরা আসলে একই জিনিস। শব্দ তরঙ্গের ক্ষেত্রে বাতাসের ঘনত্ব সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে, আর এই ক্ষেত্রে একটা কণার উচ্চতা বা অবস্থান বা সাম্যাবস্থান থেকে এটার কতটা স্মরণ হচ্ছে সেই মানটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। আর এই জন্যই এই জিনিসটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, সে কারণেই আমরা এই দুইটা জিনিসকে তরঙ্গ বলি। যাই হোক, আজ এখানেই শেষ করব। পরের ভিডিওতে আমরা পর্যাবৃত্তিক তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। দেখা হবে।